মেঘমণ্ডল যেরূপ সহসা নির্মল আকাশে উত্থিত হইয়া বিলয় প্রাপ্ত হয়, আত্মাতেও তদ্রূপ এই বিশ্ব সহসা আবির্ভূত হইয়া পুনঃ বিনাশ প্রাপ্ত হয়। ব্রহ্ম তাহাতেও কিঞ্চিত মাত্র দোষ লিপ্ত হন না। প্র্যাকটিক্যালি কি হবে? আপনার কাছে এমন কিছু আছে, আকাশে কি হয়, মেঘ উঠে মেঘ চলে যায়। অবাধ্য ছেলে দেখেছেন তো, হাজার বলুক কথা কানে তার ঢোকে না। বিশেষ করে কম বয়সে যদি একটু প্রেমে টেমে পড়ে, আপনি হাজার বলুন, সে তার মোবাইলে চ্যাট চলছেই, মা চেঁচিয়ে গেল, বাবা চেঁচিয়ে গেল, এসব হতেই থাকে। আপনার জীবনে এমন কোনো প্রেম থাকতে হয়। ঠিক যেমন আকাশে মেঘ ওঠে আর মেঘ চলে যায়। বাড়িতে মা বলবে, সকাল থেকে ওকে বলছি স্নান করতে, 1টা বেজে গেল এখনও স্নানে গেল না। নিশ্চিত ওর স্নানের প্রতি বিরোধ নেই না, ও কিছুতে ব্যস্ত আছে। মায়ের বকানি, চিৎকার, দাদা এসে কিছু বলে গেল, কাজের মেয়ে এসে ঘরটা সুইচ অফ করে যে ফ্যানের গরমের মধ্যেই বসে আছে মোবাইল নিয়ে। চলে তো এখানে কেউ কেউ ইয়াংস্টার্সরা বুঝতে পারবে। আর সে মাসি ঘরটা মুছে দিয়েও চলে গেল, ছেলে তো ছেলের মতোই বসে আছে। আপনি কখন ব্রেড দিয়ে গেছেন, সে ব্রেড পড়েই আছে, দুধ কখন ঠান্ডা হয়ে গিয়েছে। ওর কোনো বিরোধ আছে এগুলোর সাথে? ও কিছুতে ব্যস্ত আছে। ঠিক যেমন আকাশে মেঘ উঠে চলে যায়, এত অ্যাক্টিভিটি আপনার জীবনে আসছে, কিন্তু আপনি মেঘের মতো পাশ দিয়ে দিয়েছেন। আপনি বিরাট কিছুতে আছেন, আপনি বড় কিছুতে আছেন। বাড়িতে কারোর শরীর খারাপ, নিজের শরীর খারাপ, অফিসের কোনো সমস্যা, নিজের বিজনেস ফিল্ডের কোনো সমস্যা, কেউ কিছু বলেছে সমস্যা, এ সব থাকবে, বিশ্বাস করুন, একদম অ্যাভয়েড করতে পারবেন না। আমি তো পারিনি, কিন্তু আমি এমন কিছুতে সবসময় থাকবার চেষ্টা করছি যাতে এগুলো আমার কাছে ইস্যু নয়। এ এসে চেঁচিয়ে যাচ্ছে, ও এসে কিছু বলে যাচ্ছে, ও তো এসে কতবার আমাকে যে গীতা বলে যায় যে এই যে গীতা রাখলাম, আপনি শ্লোকগুলো করে রাখবেন, 1 দিন 2 দিন গীতাটা ওই কোণেই পড়ে আছে, ঠিক সেই ব্রেড পড়ে থাকার মতো। গীতাও গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু এত কিছু করার আছে জীবনে, এত বিজনেস আছে যে এর জন্য সময় নেই। জীবনের সমস্যা একমাত্র এইভাবে যায়, সমস্যা থেকে যায়, আপনি এগিয়ে যান। মা চেঁচিয়ে চলে যায়, অর্থাৎ মায়াদেবী চেঁচিয়ে চলে যান, তোর হাতের অবস্থা খারাপ, পকেটে কিন্তু বেশি টাকা নেই, ডিএ হয়নি এই বছরে, কত রকম, ভবিষ্যতে তোকে কে দেখবে, বয়স কিন্তু এগিয়ে যাচ্ছে, আপনি কিছুতে ব্যস্ত আছেন। এইভাবেই প্যাসিভলি অহংকার যায়, এইভাবেই মায়া যায়। তো বলছে মেঘমণ্ডল যেরূপ সহসা নির্মল আকাশে উত্থিত হয়, জীবনের সমস্যা উঠে আসে। নির্মল আকাশ, নির্মল মানে যাতে মল নেই। আপনি জীবনে কিছু নির্মল, আমি ব্যবহারই করছি না, এটা খুব শুষ্ক হয়ে যাবে, কিছু মানে দাঁড়াবে না। জীবনে এমন কিছু রাখুন, কাজই বলছি, কারণ এই যে দেহ পেয়েছেন না, এটা কর্মক্ষেত্র। কিছু না হোক এই মাথা চুলকাবেন, কর্ম আপনাকে করতে হবে। এ শরীর কখনো এই কথা বলতে পারবেন না যে আমি কিছু করছি না। আমরা বলি না, কী করছিস, কিছু না, এমন কখনো হয় না যে আপনি কিছু করবেন না, আপনি তো কিছু করছেনই। আর অধ্যাত্ম আপনার কাছে নেই মানে আপনি ভুল কিছু করছেন। আপনারা সবাই বসে আছেন, আপনারা বলবেন যে আমি জিজ্ঞেস করি কী করেন, আপনি বলবেন কিছু না। আমি বলছি কিছু না, গড়বড় কিছু করেন আপনি। যে নিজেকে জানে না সেই ব্যক্তি কর্মক্ষেত্রে ঢুকে গিয়েছে। ছোট বাচ্চা, ঠিক আছে, একটা কাঁচের শোপিসের শোরুমে ঢুকে গিয়েছে, আর বাচ্চা বলছে আমি কিচ্ছু করছি না। বিশ্বাস করবেন, ও তো ওর হাত পা চালানোই কিছু করা হয়ে যাবে, ও না চাইতেই অনেক কিছু করে ফেলবে। কারণ ওর ছোট হওয়া মানে নিজের বিষয়ে ও ওয়াকিবহাল নয়। ও জানে তো আমি হাতটা এমন করছি, ও কি জানে তোরা এই যে সামনে যেটা আছে তার দাম হয়তো 4000 টাকা। ও নিয়ে আঙুলটা এবার টিপে দিল, ও দেখলো কি টেডি বিয়ারের চোখ, ও টিপে দিল, টেডি বিয়ার ওদিকে মায়ের গান হয়ে গেল। তো এইভাবেই ছোটো বাচ্চা চলে। আর বাচ্চাকে জিজ্ঞেস করবেন তো বাচ্চা কি বলবে, मैं नहीं মাখন খায়, हम कुछ नहीं जानते, কিচ্ছু জানি না আমি। গোপালও বলেছিল না,
গোপালের ব্যাপারটা অনেক উঁচু। গোপাল যখন বলে তার সিগনিফিকেন্স আলাদা হয়, কিন্তু আমরা এমনই ঠনঠন গোপাল। আমরা সবসময় জীবনে কিছু না কিছু সর্বনাশ করছি আর বলছি আমি কিচ্ছু করি। এখনই যদি বলা হয় যে আপনি এক্স্যাক্ট ঘটনা লিখুন তো, যে যে সমস্যাগুলো আপনার আছে, আপনার প্রত্যেকটা ঘটনা লিখতে 4 বার পেন গোটাবে। কারণ ওই বিন্দুতে গিয়ে ওই ঘটনাতে আমি যা করেছিলাম ওটা লিখলে আর ঘটনাটা বলা যাবে না, ওটা তো আমি করেছিলাম। ঘটনার প্রথমে যদি চলে যাওয়া হয় আর আপনার মনের খবর যদি বের করা হয়, গ্রাফ মেলানো হয়, আপনি উত্তর দিতে পারবেন না যে এটা আমার সাথে ঘটে গিয়েছে। আপনি নিজেই বলতে বাধ্য হবেন এটাই ঘটার ছিল, এটাই ঘটা উচিত। তো জীবনে তো ঘটছেই এরকম কনস্ট্যান্ট কর্ম, আপনার ঘটবেই জীবনে। তো নির্মল অর্থাৎ যা আপনার অহংকারকে মোটা না করে এমন কোনো কর্ম কনস্ট্যান্ট আপনার জীবনে থাকা দরকার আপনার নির্মল থাকতে। টেবিলের উপরে ধুলো পড়ছে, এমন কিছু কর্ম করতে হবে যা ধুলো ঝাড়ে এবং কনস্ট্যান্ট পড়ছে। তো আমরা কোথায় আছি? আমরা কর্মক্ষেত্রে আছি। তো আপনার কাজ এমন হতে হবে যা এই ধুলো ঝাড়ে। এটা হলো আপনার নির্মল আকাশ। যখন এই রকম আপনার জীবন হবে, আপনি কনস্ট্যান্ট নিজের অহংকারের বিলয়ের জন্য কর্ম করছেন। অহংকারের বিলয় বা কর্মযোগ কি? নিজের জন্য না করা, বহুজন হিতায় করা, সকলের কল্যাণ হয় এমন কোনো কর্ম করা। ব্যাস, একদম মোটা মোটা এটাই ধরে নিন, আর গভীর সূক্ষ্মে গিয়ে লাভ নেই। এমন কর্মের যে আচরণকারী কনস্ট্যান্ট চলছে, তার জীবনে যাবতীয় সমস্যা মেঘের মতো এসে বেরিয়ে চলে যাবে, আসবে চলে যাবে। এই কোনো মেঘ কিন্তু, এর মধ্যে বলে দিই, কোনো মেঘ কিন্তু খুব প্রিয় মনে হবে, বলবে দেখো ঠিক যেমন সেই বালিশের শেপটা ধরেছিলাম সেই রকম সুন্দর মেঘ, একটু ঘুমিয়ে পড়লে ভালো হয় এমন মেঘ ধরে, ওটাও কিন্তু ভেসে চলে যাবে। আপনি সেই জিনিসই জীবনে রাখতে চাইবেন যা আপনাকে নির্মল করে। আপনি তাকেই ঠিক বলবেন, তাকেই উপযুক্ত বলবেন যা আপনাকে নির্মল করে। বাকি যাই মল দেয় তা সুখকর হলেও বলবে প্লিজ পাস হবে, চলে যাবে, সময় নেই আমার কাছে। এই রকম যখন হবে তখনই মাত্র এই বিশ্ব সহসা বিলয় প্রাপ্ত হয়ে যায়। আবির্ভূত হয়, বিলয় হয়, সৃষ্টি হবে, বিনাশ হবে, মনের মধ্যে কিছু উঠবে, কাম ক্রোধ লোভ উঠবে, আবার বিলয় হয়ে যাবে। আমি যে হরিদাসের উদাহরণটা দিই, হরিদাস ব্যস্ত, মনে করবেন না লক্ষ্য হীরাবাইকে দেখি হরিদাসের মনে দেহরূপে কিছু হয়নি, এসেছিল। হরিদাস বলল আমার তো হরির কাজ আছে, আমি হরির কাজকে ফেলে দিয়ে কী করে করি, এটা গুরুত্বপূর্ণ কাজ। এবং হরিদাস কী বুঝেছে, এটাই একমাত্র জীবনে করণীয়। আমার অহং হরির চরণে চলে যায়, হরি মানে যে হরণ করে। তো অহংকারের বিলয়ের জন্যই আমার জীবন। সুন্দর লাগছে, সামনে যিনি আছেন তিনি বাংলার শ্রেষ্ঠ বাইজি, অতি সুন্দরী, ভালো লাগছে, আমার বয়সটিও কম, সুন্দর লাগছে, কিন্তু সময় যে নেই। আগে আমার টাস্ক কমপ্লিট করি, এর সাথে আমি আরেকটা অ্যাড করছি। হরিদাসকে তো কিছু বলতে পারবো না, আপনাদেরকে বলি, যদি ওই মূল টাস্ক কমপ্লিট করার পরে কিছু আনন্দ করেও নিলেন তাতে কোনো দোষ নেই, কোনো দোষ নেই, কিন্তু মূল কাজকে ফেলে দিয়ে না। সোলজার বাড়ি ফিরলে নিজের ছেলেকে কোলে নেয় তো, কিন্তু যখন এলওসিতে বম্বিং হচ্ছে তখন নয়। মূল কাজকে সে ফেলেনি জীবনের। কোনো একটা সময় নিজের কাজ বুঝিয়ে দিয়ে এসে সে হয়তো নিজের বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছে। আপনাদের ক্ষেত্রেও দোষের নয়, কিন্তু মেন এজেন্ডা কোথায় জীবনে? নির্মল আকাশ কোথায় আপনার জীবনে? হতেই পারে মেঘটাকে একটু টেনে নিয়ে এদিক এদিক খেলছে, দেখেন কার্টুনে দেখেছেন না, হতেই পারে। আমরা গেছিলাম, মেঘ সামনে আসছিল, তো এরকম নয় যে মূল কাজ করতে হবে, তো গাড়ি থেকে দাঁড়িয়ে মহারাজ বলেছেন তুই মেঘগুলো আসছে, এই মেঘ যেন সরে যায়, এরকম না। আপনি আনন্দ করতে পারেন, কিন্তু আপনি যখন ট্যুরে গিয়েছেন, যারা গেছেন তাদের পক্ষে বুঝতে একটু সুবিধা হবে, আপনি ওর থেকে কিছু নিতে পারছেন, ট্যুরটা আপনার কাছে সাকসেসফুল হচ্ছে। এইবারে 2টো পরোটা বেশি খেলেন, কি আছে? কিন্তু দেখা যাচ্ছে ওদিকে শিক্ষাষ্টকম ক্লাস চলছে আর আপনি বলছেন তোর বাড়ির খবর কি? তখন মনে হচ্ছে বালিশটার কম্বলটা ছাড়বো না, গরমের বাজারে একটুখানি কম্বল দিতে পারছি, এটাই খুব বড় কথা। আপনি গড়বড় করে দিচ্ছেন।
নির্মল আকাশ রাখুন, তারপরে মেঘ ভেসে গেলেও খুব একটা অসুবিধা নেই। যদি জীবনে এমন কিছু থাকে, আমিও ঘুমিয়ে নিই, কালকে এসে একটিও লেকচার করিনি, খুব অনেক দিন পরে হলো যে আমি 24 ঘন্টার বেশি টাইম কোনো লেকচার বা এইসবের মধ্যে ঢুকিনি। আমি বললাম এবার তো করতেই হবে, এখন উপায় নেই, এখানে লাইট ফাইট রেখে চলে গিয়েছে, তো স্ট্যান্ড তো নেই। নাহলে আজকে সকালেই হয়তো আমি বলে দিয়েছিলাম যে অনলাইন করে দাও মেয়েদেরকে, ক্লাস শুরু হয়ে যাবে, দেরি করে লাভ নেই। অর্ণবরাও বাইরে গিয়েছে, আমি করেই নিতাম। যখন দেখলাম কিছু করার নেই, ঠিক আছে, খুললাম ইউটিউব, খুললাম পঞ্চদশী, খুললাম। মনে পড়লো যে সময় নেই আমার কাছে বেশি, আর এই সময় কি কাজও করার কিছু নেই, পড়া ঠড়া হলো, সব কিছু হলো, বললো ঠিক আছে একটু ঘুমিয়ে নিই, ঘুমটা হয়নি, একটু ঘুমিয়ে নিই। কিন্তু এরা জানে ভালো করে যে সন্ধেবেলায় গিয়েই আমি হয়তো খিটিরমিটির শুরু করে দেবো, হয়নি, কাজ হয়নি, কাজ হয়নি, এটা কর। একে ডেকে বলছে কি একে 3 দিন গেছে, কি কোনো রকমের এডিটিংয়ের কাজ দেওয়া হয়নি কেন? আপনার গোড়া যখন কোনো সঠিক জিনিসে বাধা আছে, তখন এদিক ওদিক একটু হয়ে গেলেও বিশেষ কিছু ঘটলো না, কিন্তু ওটা যেন না নড়ে। এইভাবেই জীবনে নির্মল আকাশ আনতে হবে। আপনি ব্রহ্ম আত্মাকে পাবেন না, আপনার কেন্দ্র যেন না সরে জীবনের। কিন্তু মুশকিল কী হয় বলুন তো, আমরা এটাকেই সবার আগে গৌণ করি। আমরা বলি আগে এটা কেন হচ্ছে না, আগে ওটা হবে না। কি করে আগে হবে? যে প্রায়োরিটি পাওয়ার যোগ্য জীবনে, সে যখন প্রায়োরিটি পায় না, বাকি সব জিনিস এসে গোলমাল হয়ে যাবে। আপনার ঘর একটা আছে, তাতে তালা দেওয়া আছে, গেস্ট নিমন্ত্রিত হয়েছে, আর চাবিটা আপনার ঘরে আছে বা কারোর কাছে দেওয়া আছে। যতক্ষণ যার কাছে দেওয়া আছে সে না আসছে জীবনে, ততক্ষণ সবাই আসবে, বাইরে বাইরে এসে কথা বলে ঘুরে চলে যাবে, কেউ ঢুকতে পারছে না। হয়েছিল তো মূল কাজ, যখন যেটা আপনার অজ্ঞানের ঘর খোলা মূল কাজ, ওই চাবিটা একদম ট্যাঁকে গুঁজে রাখুন। এরপরে যদি কারোর সাথে একটু গল্প হলো, এবং এটাও বলি, আপনি যখন এমন হয়ে যাবেন না, আলতু ফালতু লোকের সাথে আপনার কথা আর হবে না। আর যদি সঠিক লোকের সাথে একটু ইয়ার্কি ফাজলামি হয়েও গেল, তো দোষের কিছু ঘটলো না, ওই ব্যক্তি বিশেষ কিছু গোলমাল করবে না। আর হতে পারে ব্যক্তি ভুল, আর আপনি তার সাথে ভগবত প্রসঙ্গ করছেন, ও ব্যক্তি আপনাকে ডোবাবে। এটাই হয় না, আমরা ঘরকে বোঝানোর চেষ্টা করি সব সময় যে তুমি বোঝো, তুমি বোঝো। ভাই, সম্পর্কটাই হয়েছিল অসম ভিত্তিতে, তখন ছিল অজ্ঞান। এখনও অজ্ঞানের মধ্যে থেকে আমি তাকে চেষ্টা করছি যে হারা ওয়ার্ল্ড কাপ জেতাবো। কী করে জিতবে? ওটা হারা ম্যাচ, গোল হয়ে গেছে ফুটবল, ইয়েলো কার্ড দেখানোর মতো অবস্থা। এখন তুমি তার মধ্যে বলছো যদি আরেকবার চান্স দেওয়া হয়, ওটা হয় না। সঠিক জিনিস আনুন, তাতে কাজ করতেও মজা, তাতে রেস্ট করতেও মজা। রাম আর সীতা যখন ইয়ার্কিও মারে, সেই ইয়ার্কিটা খুব উচ্চ দরের হবে, যা তা হবে না, না। আর রাবণ মন্দোদরি যখন কথা বলবে, সে ব্রহ্মতত্ত্ব আলোচনা করলেও তার উদ্দেশ্য হবে সোনার লঙ্কা কী করে বাড়ানো যায়, কারণ রাবণের সঙ্গ এগুলো থাকবে। তো বলছে অজ্ঞানীর নিকট দুঃখময়। দুঃখ মানে দুটোই, আপনার কেউ প্রশংসা করলো, এটাও এক প্রকার দুঃখ। এইবারে নিন্দা আপনার কাছে ডবল দুঃখজনক হয়ে যাবে। আপনাকে কেউ নিন্দা করলো, আপনার খারাপ লাগলো, অর্থাৎ পূর্ব কোনো প্রশংসার ভিত্তিতে আপনি মিলিয়ে নিলেন। এমন তো বাড়িতে বাবা বলে না, তুমি কেন বললে? প্রশংসা নিন্দার উপর দাঁড়িয়ে আছে, নিন্দা প্রশংসার উপর দাঁড়িয়ে আছে। যদি ছোট থেকেই আমি যেটা বলছি আপনার সামনে ফ্যাক্ট তুলে ধরা হতো, আমাদের অবস্থা এত খারাপ হতো না। তুমি তো আমার সোনা বাবা বলা হয়েছে না, এইবারে সোনা বাবাকে যদি কোচিং ক্লাসে স্যার মারে বা অপমান করে কান ধরে দাঁড় করিয়ে দেয়, সোনা বাবার প্রচণ্ড লাগবে। আর এখন সেটাকে আবার কংক্রিট করার জন্য সিস্টেম তৈরি করতে হচ্ছে যে টিচাররা কিছু আমার সোনা বাবাকে বলতেই পারবে না, সোনা বাবা সোনাই থাকবে। কিন্তু সোনা বাবা যখন 22-25 বছরে যাবে এবং যখন দেখবে সোনা বাবা গাঁজা খাচ্ছে, তখন তো জোর লাগবে না। এটাই কারণ আমাদের সামনে আমাদের বিষয়ে ভুল তথ্য আমাদের আশেপাশের লোকেরা দিয়ে দেয়। যদি ছোটো থেকেই আপনার সহজ
যেই ভুলগুলো, সেগুলোতে কান টানা হতো, এত খারাপ অবস্থা হতো না, এত ক্রাইম হতো না। তো দুঃখময় দুটোই, আবার আনন্দময় দুটোই হতে পারে। নিন্দার মধ্যে আপনি যদি যথার্থতা দেখেন, তাহলে আপনি নিজেকে সংশোধন করতে পারবেন। নিন্দাও আনন্দময় হতে পারে। ভাগ্যিস তুই আমায় বলেছিলি, ভাগ্যিস আমি জানতে পেরেছিলাম আমার মধ্যে এই খুঁতটা আছে। আর প্রশংসাও আনন্দময় হতে পারে। তখন প্রশংসনীয় শুধু আপনি থাকেন না, যা কিছু উচ্চ তার প্রশংসা করেন। আপনি নিজের প্রশংসায় আনন্দিত হন, এবং আপনার জীবনে এমন কিছু বড় আছে যার প্রশংসায় জগৎ মুখর, তার প্রশংসায় যখন প্রশংসিত হন, দুটোর মধ্যে পার্থক্য অনেক হয়ে যায়। আপনাকে কেউ ভালো বলল, আর আপনার ছেলে একজন বিশাল বড় স্কলার, তার নাম সবাই করে, হয়ে যায় তো প্রশংসা 3 গুণ 4 গুণ। আমি জাস্ট এটা স্থূল উদাহরণ দিচ্ছি। আর আপনাকে কেউ নিন্দা করলো, যদি ধরতে পারলেন যে নিন্দাটার যথার্থতা আছে, আপনি নিজেকে রেকটিফাই করলেন, তাহলে নিন্দাও আনন্দময় হয়ে যেতে পারে। নির্ভর করছে আপনি কি জ্ঞানী না অজ্ঞানী, অর্থাৎ আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কি। আপনি চোখের উপর থেকে ঝুলি সরাতে চান, না নিজেকে ভ্রমে রাখতে চান। এই একটি সিদ্ধান্ত আপনার পুরো জীবন নির্ণয় করে দেবে। আমি কি চাই? আপনি যখনই বলবেন আমি চাই না কনসিকুয়েন্সেস যাই হোক, আমি চাই না কোনো আবরণ থাকুক, আই অ্যাম রেডি, আপনাকে জ্ঞানী বলা হবে। এই ব্যক্তি তৈরি হচ্ছে, এই অজ্ঞানী থাকতে রাজি নয়। আর চক্ষুষ্মান, একেই বলা হচ্ছে এই শ্লোকে, প্রকাশ সর্বজগৎ প্রকাশ পরিপূর্ণ। আপনি যেখানেই যান, যেই বিষয় জীবনে আসে, আপনারা অনেকে প্রশ্ন করেন না যে এইটা কি করব, এইটা কি করব। জ্ঞানের লক্ষণই হলো আপনার কাছে একটি আন্ডারস্ট্যান্ডিং থাকে, ফ্যাক্ট কি দেখব, ফ্যাক্ট টু ট্রুথ যাব। জীবনে যাই আছে তার ঠিক ঠিক কী জানবো, এবং সেটা যদি গ্রহণযোগ্য হয় তাকে স্থান দেব, না হলে দেব না। এই আন্ডারস্ট্যান্ডিংটাকে নিয়ে আপনার প্রত্যেকটা জিনিসের সামনে যেতে হবে। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা উত্তর হয় না, একই উত্তর, একই স্কেল সব কিছুকে মাপে, তাই না? একই ফিতে দিয়ে সব কিছুকে মাপতে হয়। যদি আপনার হিতৈষী কেউ হয়, তার কাজ হবে না যে আপনি ওটার মাপ কত, ওটার মাপ কত বলে দেওয়া, তার কাজ হবে আপনার হাতে ফিতেটা বা স্কেলটা দিয়ে দেওয়া, মাপো। গুরুর কাজ এটাই। গুরু আপনাকে বলে দেবে না যে আপনার সাথে আপনার হাজব্যান্ডের সম্পর্ক কী হবে, বা আপনি অফিসে গিয়ে কিভাবে ডিল করবেন, এটা কাজ নয় তার বলা। গুরুর কাজ আপনি কে, এই প্রশ্নটাকে জাগিয়ে দেওয়া আপনার ভিতরে। অফিস কার, তুমি কে ভাই, কী হয়ে অফিস করছো, কী হয়ে সম্পর্ক পাতাচ্ছ, কেন, এ নয় যে ও কেন আমার সাথে এমন করলো। গুরু প্রশ্ন করবে, যে প্রশ্নটা মোটে পছন্দ হবে না। গুরু প্রশ্ন করে ও তোমার জীবনে এলোই কেন, আগে বলো, তোমার জীবনে তো এন্ট্রি পেয়েছে না। বাগানে ছাগল ঢুকে গাছপালা খেয়ে নিয়েছে, হই 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 চিৎকার করছে, বলো তো তোমার দরজাটা দেখে একটু কেমন আছে, বেড়াটা ঠিক আছে তো? এই প্রশ্ন মোটে আমাদের পছন্দ না, কিন্তু এটাই যথার্থ প্রশ্ন। কোন জগতে ছাগল আছে যে ঢুকে গিয়ে কিছু খেয়ে নেবে না? খেয়ে নেবেই। তোমার প্রোটেকশান কী আছে বলো? কে তুমি একজন অ্যালার্ট ব্যক্তি, তারপরে কথা হতে পারে। আমরা জীবনে আনঅ্যালার্ট থাকি, সেইভাবে জীবনের সব জিনিসকে এন্ট্রেন্স দিই, তারপরে বলতে থাকি এ কী করেছে, ও কী করেছে। এবং দুঃখের বিষয়, গুরুরাও এর উত্তর ভরে ভরে দিয়েছে। মা আপনি এই ব্রত করুন, এই উপবাস করুন, আপনার এই ঘটে যাবে। ছেলে এমন করছে, এটা নিয়ে যান, মেয়ে এমন করছে, এটা নিয়ে যান। এই তো ধর্মজগতে ছুঁয়ে দিন। একজন আমাকে এসে বলছে আপনি মাথায় হাত রাখুন না, আপনার যোগজ শক্তিতে যা আছে আমার সব কলুষ কলমশ ধুয়ে চলে যাবে। পিছন থেকে অর্ণবরা বলছে খেলো বলে এক্ষুনি। তো আমি কিছুক্ষণ চুপ থেকে বলছি, দেখুন আমারই ওয়েট পুট হচ্ছে, কমাতে পারছি না, ওয়েট গেইন করছি এত, আর আপনার এত বড় একটা রোগ, কাজ হবে? আমার তো মনে হয় না। মাথায় টাক পড়ে গেলে চুল গজাতে পারলাম না ঠিক মতো, তবুও আপনি দিন, তবুও বিজনেস এখানে চলে না, বেদান্তের তবুও চলে না, তবু এর নাম আমরা দিয়েছি মায়া। তো এই চলেছে, দুঃখের বিষয় এইভাবেই এগিয়েছে। আপনাকে কেউ বলেনি
যে আপনার স্থিতির উপরে জগৎ নির্ভর করছে। সবাই বলে দিয়েছে আপনাকে এটা করুন, আপনার স্থিতির সাথে আমি আমি 1008 বাবা, 108 বাবা ইত্যাদি ইত্যাদি, অমুক দাস, অমুক মহান্তজি জুড়ে যাব। তো আপনি আর তা থাকবেন না যা আপনি আছেন। বলছি গোবরের উপর পারফিউম করে দেবো, হ্যাঁ, তাহলে আপনি আর গোবর থাকবেন না, আরও বিটকেল অবস্থা হবে। গোবর তো নিজের স্মেল ছাড়বেই না, উল্টে পারফিউম, এবার গা গুলিয়ে উঠবে। তো ধর্মের জগতে এটা হয়েছে, তো এর থেকে খুব সাবধান থাকা উচিত। যথার্থ বন্ধু চিনুন, যথার্থ হিতৈষী চিনুন। আর কেউ হিতৈষী হোক না হোক, এইটুকু তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা যেই জীবনে থাকি আমরা আমাদের হিতৈষী নই, একদমই নই। আপনি যখনই হবেন কিছু ঝামেলাই আপনার জন্য নিয়ে আসবেন। তো কারোর উপর নির্ভর করতে হবে আগে না। দরজা খোলার আগে যেমন দেখেন কাকে আমি এন্ট্রি দিচ্ছি জীবনে, শুধু ব্যক্তি নয়, একটু জানলা দিয়ে ফাঁক দিয়ে দেখুন, একটু দাঁড়িয়ে ভাবুন খুলবো কি খুলবো না, উচিত কি উচিত নয়। সেই ক্ষেত্রে আমি একটু সহায়ক হতে পারি বা শাস্ত্র সহায়ক হতে পারে।